সুপ্রিয় বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থী, বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা এক্সচেঞ্জে বাংলাদেশ বার কাউন্সিল পাস করতে চান, আইন পেশাকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকে এই ভিডিওতে আমি বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পাস করার 27টি টেকনিক নিয়ে আলোচনা করেছি। এইগুলো অনুসরণ করলে অবশ্যই আপনি পরীক্ষাতে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষাতে পাস করতে পারবেন। যারা একাধিকবার পরীক্ষা দিয়েছেন, একাধিকবার পরীক্ষা দেওয়ার পরও পরীক্ষায় পাস করতে পারেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকে আছেন আমার মতো এক চান্সে পাস করতে চান, তারা অবশ্যই এই 27টি টেকনিক যদি ফলো করেন, আমি মনে করি আপনি এক চান্সে পরীক্ষায় পাস করতে পারবেন। তাহলে ভিডিওটি লম্বা না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। কোচিং সেন্টারে না পড়ে যারা এক চান্সে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাস করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। যারা কোচিং সেন্টারে না পড়ে এক চান্সে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাস করতে যাচ্ছেন, তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি কোনো একটা পয়েন্ট মিস করে ফেলেন, তাহলে অবশ্যই আপনি ফিল করে ফেলার সম্ভাবনা অনেক আছে। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা ফার্স্ট টাইম দিতে যাচ্ছেন, অবশ্যই এইগুলো আপনাকে দেখতে হবে। যদি না দেখেন, তাহলে ভুল করে ফেল করার সম্ভাবনা অনেক সম্ভাবনা আছে যে আপনি ফিল করতে পারেন। তাহলে ফিল থেকে বাঁচতে পরীক্ষা পাস করার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে ফলো করতে হবে, এক নম্বর টেকনিক হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করা। আপনি হার্ড ওয়ার্ক করলে হবে না, আপনাকে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক করে আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনাকে একটা পরিকল্পনা করতে হবে, প্রতিদিন কি পরিমাণ পড়বেন, কয় ঘন্টা পড়বেন, 2 ঘন্টা পড়বেন, 3 ঘন্টা পড়বেন, 4 ঘন্টা পড়বেন, কত ঘন্টা পড়বেন, সেটা অবশ্যই আপনাকে একটা সেট আপ করে নিতে হবে। আপনি আজকে পড়লে 15 মিনিট, কালকে পড়তেছেন 20 মিনিট, এরপরের দিন পড়তেছেন 2 ঘন্টা, 3 ঘন্টা, আজকে পড়লেন 2 ঘন্টা। তাহলে এটা একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনাকে একটা নির্দিষ্ট হারে আপনাকে পড়াশোনা করতে হবে। 2 ঘন্টা 4 ঘন্টা করে পড়াশোনা করতে হবে, বা 5 ঘন্টা করে। আজকে 2 ঘন্টা পড়লেন, কালকে 3 ঘন্টা পড়তে পারেন, এরপর দিন 4 ঘন্টা পড়তে পারেন। নিয়মিত একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনি সকালে কতক্ষণ পড়বেন, বিকালে কতক্ষণ পড়বেন, সন্ধ্যায় কতক্ষণ পড়বেন, এভাবে আপনাকে অবশ্যই একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমি বলবো না যে আপনি 2 ঘন্টা পড়েন, 1 ঘন্টা পড়েন, 15 মিনিট পড়েন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি যদি ভালো মতো না পড়েন, প্রচুর পরিমাণে যদি পড়াশোনা না করেন, তাহলে অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিলে ফিল করার সম্ভাবনা আছে। বাংলাদেশ বার কাউন্সিল কিন্তু আগের মতো প্রশ্ন করে না। এখন কিন্তু প্রশ্নের কাঠামো পাল্টে যাচ্ছে, প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে, সবকিছু পাল্টে যাচ্ছে। প্রশ্ন আগের মতো নেই। যেহেতু যারা এবারে পরীক্ষা দিবেন, তাহলে বিগত সময়ে যে পরীক্ষার প্রশ্ন, সেই পরীক্ষার প্রশ্নের সাথে এবারে যে পরীক্ষার প্রশ্নটা হবে, সেই পরীক্ষার প্রশ্নের সাথে কোনো মিল পাবেন না। তাহলে অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করে আপনাদেরকে স্মার্ট ওয়ার্ক করে পড়াশোনা করতে হবে, হার্ড ওয়ার্ক করলে হবে না। তাহলে চলে যাচ্ছি 2 নম্বর টেকনিক কি আছে। 2 নম্বর টেকনিকে বলা হচ্ছে বুঝে পড়া। আপনাকে অবশ্যই বুঝে পড়তে হবে। আপনি সারাদিন গাধার মতো পড়বেন, কিন্তু বুঝে পড়লেন না, তাহলে কোনো কাজ হবে না। আপনি যে আইনটা পড়বেন, যে আইনে যে ধারাটি পড়বেন, অবশ্যই ধারাটি আপনাকে বুঝে পড়তে হবে। এই ধারা, আপনি যখন একটা ধারা পড়বেন, তখন ওই ধারাটির ব্যাখ্যাটা অবশ্যই পড়ে নেবেন। ব্যাখ্যা পড়েও যদি না বোঝেন, তাহলে সিনিয়র ভাইদের কাছ থেকে বুঝে নিতে হবে। প্রথমে পড়বেন বিআরএক যদি না বোঝেন, তখন আপনি বোঝাবেন গাইড, কোন একটা গাইড নিতে পারবেন, সহায়ক একটা গাইড নিতে পারেন। কোন গাইড পড়বেন সেটা আমি বলতে পারবো না। তাহলে এখন আসতেছে আপনাকে অবশ্যই বুঝে পড়া। যে আইনের যে ধারাটি পড়বেন, সেটা অবশ্যই বুঝে পড়তে হবে। বুঝে যদি না পড়েন, কোনো কাজ হবে না। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে নিয়মিত পড়াশোনা করা। প্রত্যেক দিন পড়াশোনা করা, রেগুলারলি আপনাকে পড়াশোনা করতে হবে। রেগুলারলি না পড়ে যদি আপনি এক সময় একদিন পড়ছেন, আজকে পড়ছেন, কালকে পড়ার নাই, পরশু পড়ছেন, এরপরে 2 দিন পড়ার নাই, তাহলে হবে না। আপনাকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে। নিয়মিত না পড়লে কোনো কাজ হবে না। যেগুলো আগে পড়বেন, সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আসছে একই আইন বারবার রিভিশন দেওয়া। একটা আইন পড়বেন, ধরেন একটা আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়লেন, সেটা যতক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে রিভিশন দিতে হবে। বুঝতে পারলেও আপনি নিজ থেকে কতটুকু বুঝলেন, কতটুকু পারতেছেন, নিজেকে যাচাই করতে হবে। 5 নাম্বারটা, ছোট যে আইনগুলো, সেই আইনগুলো আগে পড়বেন। একটা আইন পড়ে শেষ করুন। ছোট আইন, ধরেন বাংলাদেশ বার কাউন্সিলের একটা ছোট আইন,
হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আপনি আগে পড়তে পারেন। এরপরে আপনি তামাদি আইন পড়তে পারেন। এরপরে আপনি সিভিল লগুলো পড়তে পারেন। ছোট ছোট আইনগুলো পড়তে পারেন। ছোট ছোট আইন যেগুলো, সেগুলো যদি আপনি একটা আইন যদি পড়ে শেষ করেন, আপনি নিজ থেকে একটা তৃপ্তি পাবেন, নিজের মধ্যে একটা সন্তুষ্টি পাবে যে হ্যাঁ, আমি একটা আইন পড়ে শেষ করেছি। একটা আইন যখন আপনি পড়বেন, তখন আপনি বারবার রিভিশন দিবেন, তখন আপনি দেখবেন যে হ্যাঁ, আপনার একটা ছোট আইন পড়া হয়ে গেল। তখন সেটা সম্পর্কে আপনার আর কোনো টেনশন থাকবে না। পরবর্তী আর একটা আইন ধরে আইন পড়তে পারেন। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ফ্রিলি পাস করতে পারলেও আমি তো লিখিত পরীক্ষায় পাস করতে পারবো না। ফ্রিলি পাস করতে পারলেও আমি তো লিখিত পরীক্ষায় পাস করতে পারবো না, তাহলে না পড়ি। এখন কি করব? আপনি ফ্রিলি পরীক্ষায় পাস করতে পারবেন, কিন্তু আপনি লিখিত পরীক্ষায় পাস করতে পারবেন না, এমন একটা ধারণা পোষণ করা, সেটা সম্পূর্ণ ভুল। সেটা সম্পূর্ণ ভুল। আপনি লিখিত পরীক্ষায় পাস করতে পারবেন। আপনি যদি ফ্রিলি পরীক্ষায় পাস করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই লিখিত পরীক্ষাতেও পাস করতে পারবেন, যদি আপনি টেকনিক ফলো করেন, আপনি পড়াশোনাটা নিয়ম মোতাবেক পড়েন, যথাযথভাবে পড়াশোনা করেন, তাহলে অবশ্যই ফ্রিলি পাস করতে পারলে আপনি লিখিত পরীক্ষায় পাস করতে পারবেন। লিখিত পরীক্ষাতে পাস করতে পারবেন পারবেন না, সেটা সেটা অনেক পরের ব্যাপার। আপনি আগে ফ্রিলি পরীক্ষা আসছে, এই ফ্রিলি পরীক্ষাতে কিভাবে পাস করতে হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনাকে ফ্রিলি পরীক্ষাটাই পাস করতে হচ্ছে এখন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষা দিন দিন কঠিন করতেছে। এখন আমি কি করব? আমি তো পরীক্ষাতে ফিল করব, পরীক্ষাতে পাস করতে পারবো না। এই ধরনের টেনশন করা, এই টেনশনগুলো বাদ দিতে হবে। তাহলে আপনি বারবার বারবার যত পরীক্ষার প্রশ্ন কঠিন করুক না কেন, আইনের বাইরে গিয়ে কোনো প্রশ্ন হবে না। আপনি যে বেয়ার অ্যাক্ট, এই বেয়ার অ্যাক্টের বাইরে গিয়ে কোনো প্রশ্ন হবে না। এই বেয়ার অ্যাক্টগুলো, মূল আইনগুলো অবশ্যই ভালো মতো পড়তে হবে। যত কঠিন করুক না কেন, বেয়ার অ্যাক্ট থেকেই প্রশ্ন করা হবে। তাহলে অবশ্যই যতই কঠিন করুক না কেন, যত পরীক্ষা কঠিন করুক না কেন, আপনি এবারে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা যদি 40,000 পরীক্ষা দেন, সেখান থেকে যদি 5,000 পরীক্ষাতে পাস করে, সেখানে আপনি পরীক্ষাতে পাস করবেন, যদি আপনি পড়াশোনাটা সেভাবে করেন। তাহলে এই ধরনের টেনশনগুলো আপনাকে বাদ দিতে হবে। 8 নম্বর হচ্ছে ওএমআর শিটে ভুল করা যাবে না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ওএমআর শিটে ভুল করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ ওএমআর শিট। 8 নম্বর পয়েন্টটা হচ্ছে ওএমআর শিটে ভুল করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ এটা। ওএমআর শিট এমসিকিউ পরীক্ষাটা দেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা যেটা নিবে সেটা হচ্ছে ওএমআর শিটের মাধ্যমে নেবে। আপনি ওএমআর শিটে ভুল করতে পারবেন না। ওএমআর শিটে আপনি রোল নম্বর ভুল করলেন, ওএমআর শিটে যেভাবে থাকবে, আপনার সেট নাম্বার থাকুক, আপনার রোল নাম্বার থাকুক, রেজিস্ট্রেশন নাম্বার থাকুক, সেই নাম্বারগুলো অবশ্যই অবশ্যই শুদ্ধভাবে লিখতে হবে। অথবা আপনি দাগানোর সময় আপনি 1 নাম্বারটা আপনি দাগাচ্ছেন না, আপনি চিন্তা করলেন আপনি পারবেন না। এমসিকিউ পরীক্ষাতে আপনার যে সেটটা দেওয়া আছে, সেই সেটের মধ্যে 1 নাম্বারটা আপনি পারতেছেন না, এখন 2 নম্বরটা দাগাচ্ছেন। 2 নম্বরটা আপনি পড়লেন, পড়ার পরে দাগাইলেন কোথায়? 2 নম্বরের প্রশ্নের উত্তরটা দাগাইলেন 1 নম্বরে। আপনি 2 নম্বর প্রশ্নটা পড়ার পরে 2 নম্বরের যে উত্তর সেটা আপনি দাগাচ্ছেন 1 নম্বর ওএমআর শিটে 1 নম্বরে দাগাই ফেললেন। তাহলে 2 নম্বরটা গেল 1 নম্বরে। এভাবে 3 নম্বরটা পড়ে তার আপনি 2 নম্বরে দাগাবেন। 3 নম্বরটা পড়ে 2 নম্বরে দাগাবেন। 4 নম্বরটা পড়ে 3 নম্বরে দাগাবেন। এভাবে যদি হয়, তাহলে আপনার পুরোটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অথবা আপনি রোল নাম্বারটা লিখতে ভুল করে ফেলছেন, রোল নাম্বারটা পুরোটা লিখতে ভুল করছেন, বা একটা লিখতে ভুল করছেন, একটা অক্ষর। আপনি উপরে যতটুকু যে বক্সগুলো দেওয়া আছে, সেই বক্সগুলো লেখার পরে অবশ্যই অবশ্যই নিচে যে বৃত্ত ভরাট আছে, বৃত্ত ভরাটগুলো অবশ্যই অবশ্যই সঠিকভাবে করতে হবে। রোল নম্বর যত উপরে যেভাবে ভরাট করবেন, সেভাবে নিচেও ভরাট করতে হবে। উপরে যেমন লিখবেন, উপরে যেমনটি লিখবেন, বাক্সে যেভাবে লিখবেন, সেভাবে অবশ্যই অবশ্যই নিচে ভরাটের ক্ষেত্রে সেভাবে শুদ্ধ করে ভরাট করতে হবে, আস্তে ধীরে ভরাট করতে হবে, ভুল করা যাবে না। বৃত্ত ভরাটে ভুল করা যাবে না। বৃত্ত ভরাটে যদি আপনি রোল নম্বরটা ভুল করছেন, আপনার সেট হচ্ছে ক অথবা খ অথবা গ, গ যেভাবে হয়, আপনার সেট নাম্বারটা যদি ভুল লিখেন, তাহলে পুরোটা ভুল হয়ে যাবে। এই ভুলগুলো করা যাবে না। ওএমআর শিটে টোটালি ভুল করা যাবে না। এমসিকিউ পরীক্ষা নিবে ওএমআর শিটে, এমসিকিউ পরীক্ষাটি নিবে ওএমআর শিটে। আপনাকে ওএমআর শিটে যদি ভুল করেন, তাহলে আপনার পরীক্ষাটি শেষ। এই হচ্ছে কথা। কোনো জায়গায় আপনি ওএমআর শিটে ভুল করতে পারবেন না। অবশ্যই অবশ্যই না, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট নাম্বার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কোথাও ভুল করতে পারবেন না। আর দাগানোর সময় অবশ্যই অবশ্যই কত নম্বর পড়ছেন, কত নম্বরে দাগাচ্ছেন, অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। 9 নম্বরটা হচ্ছে এবার সময় নেই বা সময় কম, পরের বার ভালো করে প্রস্তুতি নিয়ে নিব। এবার সময় নেই, এবার যে বাংলাদেশ বার কাউন্সিল 2025 সালে বা যে কোনো সময় যেটা পরীক্ষা নিবে, এটা 2025 সালে হতে পারে, যে কোনো সময় পরীক্ষা যদি নেয়, তখন যদি দেখা যায় আপনি চিন্তা করলেন হ্যাঁ এবার সময় নেই,
সময় কম, পরের বারে হয়তো অনেক লম্বা সময় নিয়ে সারা বছর ধরে পড়ে পরীক্ষা নেব, এই ধরনের যদি চিন্তা করে থাকেন তাহলে এই ধরনের চিন্তাগুলো বাদ দেন। এইবার যে সময় আছে সেই সময়টাকে কাজে লাগান। সেই সময়টাকে কাজে লাগালে অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষাতে আপনি পাস করতে পারবেন। লিখিত পরীক্ষার ব্যাপারটা হচ্ছে ভিন্ন কথা, ভাইবা পরীক্ষার কথাটা ভিন্ন কথা, সেগুলো সেভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। 10 নম্বরটা হচ্ছে প্রশ্ন পাল্টাচ্ছে, আইন পাল্টাচ্ছে কিনা। প্রশ্ন দিন দিন পাল্টাচ্ছে, বলতে আপনি বলতে চাচ্ছেন যে প্রশ্ন পাল্টাচ্ছে। প্রশ্ন গতবার যে প্রশ্ন আসছে সেই প্রশ্নের সাথে এবারে প্রশ্ন মিল নেই, গতবারের সাথে এর আগের বারে প্রশ্নের মিল নাই। তাহলে প্রশ্ন পাল্টাচ্ছে আর আইন তো পাল্টাচ্ছে না। আইন তো পাল্টাচ্ছে না, প্রশ্ন পাল্টাচ্ছে কিন্তু আইন পাল্টাচ্ছে না। তাহলে এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যদি আইনটা ভালো মতো পড়ে যান তাহলে অবশ্যই প্রশ্ন যতই কঠিন করুন না কেন, প্রশ্ন যেভাবে পাল্টাক না কেন, প্রশ্নের প্যাটার্ন যেরকম হোক না কেন, আপনি পরীক্ষাতে পাস করতে পারবেন। 10 নম্বর গেল। 11 নম্বর হচ্ছে 50 নম্বর পেতে হবে। আপনাকে 50টা নম্বর পেতে হবে, 50টা নম্বর আপনাকে যে কোনোভাবে আপনার প্রশ্ন 50 নম্বর পেতেই হবে। ওএমআর শিটটা কাটা হবে মেশিনের মাধ্যমে। আপনি যে পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা দিবেন, এই এমসিকিউ পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো ওএমআর গুলো কাটা হবে যন্ত্রের মাধ্যমে। তাহলে এই যন্ত্র থেকে আপনাকে শুধুমাত্র 50টা নাম্বার পেতে হবে। আপনিও এমসিকিউতে অবশ্যই 50 নম্বর পেতে হবে। এখানে আপনাকে রোল নম্বর 1 বা 2 হতে হবে না, আপনাকে 100টা দেখাতে হবে না, 99টা দেখাতে হবে না, 90টা দেখাতে হবে না। আপনাকে শুধুমাত্র চিন্তা করতে হবে 50 নম্বর আমি কিভাবে পাই। আপনি 50-এ 50, আপনি শুধুমাত্র 50টা দেখাই আপনি 50 নম্বর পেলেও পাস করবেন। 50টা বরাবর শুদ্ধ হলে আপনি 50 নম্বর যদি পেয়ে থাকেন, একটা নাম্বারও যদি আপনার ভুল না হয়, একটা প্রশ্ন যদি আপনার ভুল না হয়, প্রশ্ন উত্তর যদি ভুল না হয়, তাহলে অবশ্যই আপনি পাস করবেন। এটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের রুলসে লেখা আছে। তারপরেও আপনি রিস্ক নিতে পারবেন না। তাহলে এখন আপনি 70টা বা 80টা কতটা দেখাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি 100টা দেখায় ফেললেও কোনো কাজ হবে না। এখন আমার কথা হচ্ছে টেকনিকটা, এখানে যে টেকনিক সেটা টেকনিক হচ্ছে আপনাকে রুল নম্বর 1 অথবা 2 হতে হবে না। আপনাকে কোনো ক্লাসে উঠতেছেন না, আপনি পরীক্ষা দিবেন ভালো মতো। আপনি যদি পড়াশোনা করে আসেন তাহলে আপনি 70টা দেখাচ্ছেন, 80টা দেখাচ্ছেন, 90টা দেখাচ্ছেন, ভালো মতো পড়াশোনা করে আসছেন, আপনি দেখাইতে পারতেছেন, আপনি পড়ে আসছেন, সবকিছু জানেন, তাহলে আপনি দেখাইতে সমস্যা নাই। কিন্তু আপনি এমন ভাবে দেখাচ্ছেন, আপনি পড়াশোনা করেন নাই, ভালো মতো পড়েন নাই, আন্দাজি যত ইচ্ছে তত দেখাই দিচ্ছেন, তাহলে এই কাজ করে কোনো লাভ নেই। আপনাকে 50 পেতে হবে, 50। আপনি বড় বড় আইনগুলো পড়ে 50 পাবেন, নাকি ছোট আইনগুলো দিয়ে শুরু করেই আপনি আপনি পড়াশোনাটাকে একটু সীমিত করে আনবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। 12 নম্বর হচ্ছে কোর প্র্যাকটিস যদি করে থাকেন তাহলে আপনি মোটামুটি কিছুটা পড়লে পাস করতে পারবেন। কোর প্র্যাকটিস থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে, কোর প্র্যাকটিস থেকে প্রশ্ন এসে থাকে। আর যারা কোর প্র্যাকটিস করেন নাই তাদের জন্য একটু কষ্ট হয়। কোর প্র্যাকটিস করলে জিনিসটা আমরা যখন পড়াশোনা করি, আরটা হচ্ছে যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন এক্সারসাইজ করি, তখন আমাদের যে পড়াশোনার ব্যাপার আর এক্সারসাইজ করার ব্যাপারটা একসাথে জড়ো হয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই যে এইটা হচ্ছে এটাই। তখন কোর প্র্যাকটিস করে থাকলে তখন অবশ্যই দেখবেন যে কি সেগুলো আপনার ভুল হচ্ছে না। কোর প্র্যাকটিস করলে, পড়ালেখা করলে সেগুলো আর কোনো ভুল হচ্ছে না। কোর প্র্যাকটিস করে থাকলে আপনি পাস করবেন। এখন 13 নম্বরটা হচ্ছে কোর প্র্যাকটিস পরীক্ষা চলাকালীন বাদ দিলে ভালো হয়। আপনি কোর প্র্যাকটিস করতেছেন, ধরুন এখন পরীক্ষা শুরু হয়ে যাবে, 25 তারিখ পরীক্ষা, এপ্রিল মাসের 25 তারিখ পরীক্ষা। এখন আপনি কোর প্র্যাকটিস করেন, আপনি কয়দিন করবেন? এখন আপনি যদি কোর প্র্যাকটিস করতেই থাকেন, আপনি রাতের বেলা এসে পড়াশোনা করবেন, এই ধরনের চিন্তা ভাবনা করেন, যদি সারাদিন কোর প্র্যাকটিস করার পরে গিয়ে যদি আপনি পড়াশোনা না করেন তাহলে পরীক্ষাতে ফেল করার সম্ভাবনা আছে। অবশ্যই কোর প্র্যাকটিস যারা করতেছেন তাদেরকে অবশ্যই একটা সময় কোর প্র্যাকটিস বাদ দিলে ভালো হয়। কোর প্র্যাকটিস যদি করে যদি কিছুদিন না যান তাহলে ভালো হয়, তখন আপনি পড়াশোনা সময় দিতে পারবেন বেশি। কোর প্র্যাকটিস তাকে করতেই হয়, তখন কোর প্র্যাকটিসের পাশাপাশি আপনি যদি পড়াশোনা চালাই দিতে পারেন তাহলে কোনো সমস্যাই নেই। 14 নম্বর বিয়ারেক বা মোলাইন বেশি বেশি পড়তে হবে, যতই গাইড পড়েন না কেন। বিয়ারেক বা মোলাইন
বেশি বেশি পড়তে হবে, আপনাকে বেশি বেশি পড়তে হবে মোলাইন অথবা যেটাকে বলা হয় বেয়ারেক্ট, বেয়ারেক্ট বা মোলাইন বেশি পড়তে হবে। আপনি গাইড অনেকগুলো গাইড কিনছেন, 3টা 4টা 5টা গাইড কিনছেন, গাইড পড়ে আপনি হাফেজ হয়ে যেতে হবে না। আপনাকে অবশ্যই বেয়ারেক্ট, এই যে মোলাইন, মোলাইনে যে লাইনটি লেখা আছে, মোলাইনে ওই ধারার মধ্যে যে কথাটি লেখা আছে ওই আইনটাই পড়তে হবে, ওই লাইনটি আপনাকে বুঝে পড়তে হবে। আপনাকে বুড়ি বুড়ি গাইড কিনে গাইড মুখস্থ করতে হবে বলে কোনো কথা নাই। তবে মোলাইনের পাশাপাশি আপনাকে মোলাইন বোঝার জন্য গাইড ব্যবহার করতে পারেন। 15 নম্বর, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করুক বা না করুক, বার কাউন্সিল পরীক্ষার তারিখ পাল্টাক বা না পাল্টাক, আপনাকে পড়াশোনা আজকে থেকেই করতে হবে, আজকে থেকে আপনাকে পড়াশোনা করে ফেলতে হবে। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশ বার কাউন্সিল এখনো পর্যন্ত তারিখ ঘোষণা করেনি। বাংলাদেশ বার কাউন্সিল 2025 সালে এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে 25শে এপ্রিল। 25শে এপ্রিল 2025 ইংরেজি তারিখে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা, 2025 সালে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা 25শে এপ্রিল 2025 তারিখ, এপ্রিল মাসের 25 তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলে আবার চিন্তা করতে পারেন বাংলাদেশ বার কাউন্সিল তারিখ পাল্টাতে পারে মনে হয়। এই ধরনের চিন্তাগুলো টোটালি বাদ দেন। 16 নম্বর হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার যে সিলেবাস, যে 7টা আইন, এই 7টা আইন সম্পর্কে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। অনেকে এমনও আছে যে দেওয়ানি কার্যবিধি কত সালের আইন, দেওয়ানি কার্যবিধি 1908 সালের আইন, থামাদি আইন কত সালের আইন, 1908 সালের আইন, সিআরপিসি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কত সালের আইন, 1898 সালের আইন। এই যে কত সালের আইন সেটা সম্পর্কে সেটা সহজ জানান, কত সালের আইন কোনটা কত সালের আইন সেটা সহজ জানান। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার জন্য কয়টি সিলেবাস, কয়টি সাবজেক্ট সেটা সহজ জানে না, অনেকে পরীক্ষা দিতে যায়। এই ধরনের পরীক্ষা দিতে যাওয়ার কোনো দরকার নেই। আপনি যদি আইনজীবী হতে চান আপনাকে ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে। 17 নম্বর হচ্ছে সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া, অথবা যারা বিভিন্ন সময় ফেল করেছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া। কি কারণে ফেল করেছে, সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নেন। সিনিয়র ভাই যারা আছে তাদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা নেবেন বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা পাস করার জন্য কি কি করতে হবে, কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়া শুরু করবেন, কি কি পড়া শুরু করবেন, তাদের সাথে কথা বলতে পারেন, তাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। অথবা যারা বিভিন্ন সময় ফেল করেছে তার ফেল করার কারণটা কি ছিল, এমনও আছে শুধুমাত্র রোল নাম্বার ভুল লিখছে, শুধুমাত্র ওএমআর শিটে ভুল রোল নাম্বারটা বাক্সে ঠিকই লিখছে, দাগানোর সময় বৃত্ত ভরাট করার সময় রোল নাম্বারটা ভুল লিখে দাগায় ফেলছে, রোল নাম্বারের যে কোনো একটা সংখ্যা ভুল দাগায় ফেলছে, সেই কারণে পুরো ওএমআর শিট বাতিল হয়ে গেছে, তার পরীক্ষা বাতিল হয়ে গেছে, তার পরীক্ষাতে ফেল। তাহলে বিভিন্ন ধরনের কারণ আছে ফেল করার, ফেল করার বিভিন্ন ধরনের কারণ আছে, বিভিন্ন ধরনের কারণ আছে। আপনি পরীক্ষাতে গেছেন, সেট কোড, যে সেট কোড আপনি যে সেট কোডটা পেয়েছেন সেই সেট কোডটা বৃত্ত উপরে যেমন বাক্সে লিখতে হবে তেমনি ভাবে অবশ্যই বৃত্ত ভরাটও করতে হবে। রোল নাম্বারটা সঠিকভাবে বাক্সে যেভাবে লিখবেন 4 অঙ্কের বা 5 অঙ্কের বা 6 অঙ্কের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটি অবশ্যই আপনাকে সঠিকভাবে লিখতেও হবে, ইংরেজিতে লিখতে হয়, সেটা অবশ্যই ভরাটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভরাটটা যদি শুদ্ধ না করেন তাহলে কোনো কাজ হবে না, উপরে লিখলেও কোনো কাজ হবে না। বৃত্ত ভরাটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ফেল করার কারণ, অবশ্যই যারা ফেল করেছে বিভিন্ন সময় কি কারণে ফেল করেছে সেগুলো জানতে পারেন, সেগুলো জেনে নিতে পারেন, অভিজ্ঞতা নিতে পারেন। 18 নম্বরটা হচ্ছে গ্রুপ স্টাডি। আপনাকে আপনার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে অনেক ভালো হয়। একসাথে থাকলে, পাশাপাশি থাকলে অথবা কাছাকাছি থাকলে আপনারা চাইলে কোথাও একসাথে গিয়ে বা কারো বাসায় গিয়ে একসাথে গ্রুপ স্টাডি করতে পারেন। তবে সময় নষ্ট করলে কোনো কাজ হবে না। অথবা আপনারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা চাইলে গ্রুপ স্টাডি করতে পারেন। গ্রুপ স্টাডি করলে আপনি যে জিনিসটা জানেন না সেটা আপনি অন্য একটা বন্ধুর কাছ থেকে আপনি জেনে নিতে পারেন। গ্রুপ স্টাডি করলে অনেক ফলাফল আছে। 19 নম্বর, শর্টকাট বা সাজেশন বাদ দেন। আপনি শর্টকাটে আপনি পরীক্ষাতে পাস করবেন এরকম কোনো ধারণা রাখবেন না, ঠিক আছে? এ ধরনের কোনো সাজেশন নাই, আপনি শর্টকাট কোনো সাজেশন নাই। তবে গুরুত্বপূর্ণ ধারাগুলো আপনি আগে পড়তে পারবেন, গুরুত্বপূর্ণ যেগুলো ধারা সেগুলো আপনি আগে পড়বেন যাতে পরীক্ষাতে আসলে আপনি দাগাতে পারেন।
20 নম্বরটা হচ্ছে যে সময় আছে এই কম সময়ে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা পাশ করা সম্ভব নয়, এই ধরনের চিন্তা এগুলো টোটালি বাদ দিতে হবে। যে কম সময় আছে সেই সময়ের মধ্যে আপনাকে পরীক্ষা পাশ করতে হবে। আপনি 1 বছর সারা বছর আপনি মুখস্থ করে আইনগুলো আপনি কোরআনে হাফেজদের মতো মুখস্থ করলে কোনো কাজ হবে না, টোটালি কোনো কাজ হবে না। আপনাকে অবশ্যই রেগুলারলি পড়াশোনা করে এই যে যে সময়টা আছে এই সময়টাতে পড়াশোনা করতে হবে। এই সময়ের মধ্যে আপনাকে পাশ করে ফেলতে হবে পরীক্ষায়। এভাবে এভাবে পড়াশোনা করতে হবে যাতে আপনি এই কম সময়ের মধ্যে আপনি আপনার পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারেন। 21 নম্বর, কোচিং করবেন নাকি নিজ থেকে পড়বেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো না যে আপনি কোচিং করেন না, কোচিং না করেন, এই ধরনের আমি কোনো সাজেশন দিব না। আপনি যদি নিজ থেকে বুঝতে না পারেন অবশ্যই আপনাকে কোচিংয়ে ভর্তি হতে পারে। আপনি যদি কোচিংয়ে ভর্তি হন তখন একটা সময় আপনি পড়তে পারবেন, আপনি স্যারের কাছ থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। অথবা আপনি নিজ থেকে বাসায় আপনার নিজে পড়াশোনা করেন না ঠিক মতো, অথবা আপনার মন বসে না, পড়াশোনা মন বসে না বাসায়, তখন আপনি যখন কোচিং সেন্টারে যাবেন তখন আপনাকে কোচিং সেন্টারে ধরে ধরে বুঝিয়ে দিবে যতটুকু। অনেক কোচিং সেন্টার আছে ভালো মতো পড়ে, আপনি যদি ভালো মতো পড়েন কোচিং সেন্টারে যদি ভালো মতো বুঝিয়ে দেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি ওই সময়টাতে আপনি 1 ঘন্টার সময় যদি ব্যয় করে আসেন তখন ওই সময়টাতে যদি আপনি কোনো একটা বিষয় ধরেন সাক্ষ্য আইন আপনি শিখে শেষ করলেন, পড়ে শেষ করলেন, আপনার কোচিং সেন্টারে সেটা শেষ করলো, তাহলে আপনি বাড়িতে গিয়ে আবার যখন শেষ করবেন আবার যখন পড়বেন তখন তখন সেটা আপনার খুবই একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আপনি যদি নিজ থেকে পড়াশোনা করতে ইচ্ছে না হয় তখন অবশ্যই কোচিং সেন্টারে ভর্তি হতে হবে। কোচিং সেন্টারে বিভিন্ন সময় পরীক্ষা নেয়, বিভিন্ন পড়াশোনা বিভিন্নবার রিভিশন দেয়, রিভিউ দেয়, সেগুলো আপনি পড়তে পারেন। অবশ্যই প্রতিদিন এমসিকিউ মডেল টেস্ট দিবেন নিজে নিজে। যারা বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিয়ে যাচ্ছেন তাদেরকে অবশ্যই একটা মডেল টেস্ট বই নিতে হবে, অবশ্যই মডেল টেস্ট বই নিতে হবে। সবাই নিতে পারলো ভালো, কেউ যদি আর্থিক সংকটের কারণে যদি নিতে না পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু অবশ্যই যদি আপনি একটা মডেল টেস্ট বই, ভালো মানের একটা মডেল টেস্ট বই নেন, বা প্রতিদিন যদি 3টা 4টা 5টা যে যতটুকু পারেন ততটা যদি মডেল টেস্ট দেন, প্রত্যেক দিন মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট আপনি না দেখে, উত্তর না দেখে আপনি প্রত্যেকটা 100টা মডেল টেস্ট আপনি 100টা একটা মডেল টেস্টের 100টা প্রশ্ন যখন আপনি দেখাতে যাবেন তখন দেখবেন আপনার উত্তরের সাথে মিলাবেন, তখন দেখতে পারবেন আপনি কতটা ভুল করতেছেন, কতটা শুদ্ধ করতেছেন। নিজের উপর একটা আস্থা চলে আসবে। আপনাকে কতটুকু পড়তে হবে, কতটুকু পড়লে আপনি বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা পাস করতে পারবেন সেটা আপনি জানতে পারবেন। প্রতিদিনই আপনাকে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। এখন মডেল টেস্ট পরীক্ষা আপনি পড়াশোনা না করে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবেন? অবশ্যই আপনাকে পড়াশোনা করে বারবার রিভিশন দিয়ে, রিভিউ দিয়ে, আইনগুলো রিভিশন দিয়ে ভালো মতো পড়ে আপনি মডেল টেস্ট দিতে যাবেন। প্রত্যেকটা আইন আপনি 3বার 4বার করে, প্রত্যেকটা আইন, একটা আইন 1বার পড়ছেন, 2বার পড়ছেন, 3বার পড়ছেন, 4বার পড়ছেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার এই আইনটি খুবই স্বচ্ছ ধারণা হয়ে যাবে। এই আইনের কোন ধারা কি আছে কি নেই সেটা আপনি বুঝতে পারবেন। তারপর আপনি মডেল টেস্ট পরীক্ষা দিতে যাবেন। সাবজেক্ট ভিত্তিক যে সাবজেক্ট, আপনি বাংলাদেশ বার কাউন্সিল ইটিকেট এন্ড ম্যানার, যে বাংলাদেশ বার কাউন্সিল রুলস, সেটা আপনি পড়ে 1বার পড়ছেন, 2বার পড়ছেন, 3বার পড়ছেন, তারপর আপনি সেটা সাবজেক্টিভ আপনি মডেল টেস্ট দিতে পারেন। আবার হচ্ছে আপনি দেওয়ানি কার্যবিধি পড়লেন, দেওয়ানি কার্যবিধি মডেল টেস্ট, আলাদা মডেল টেস্ট দিতে পারেন। সাবজেক্টিভ যেটা শেষ করছেন সেটার আপনি মডেল টেস্ট দিতে পারেন। অথবা আপনার সবগুলো পড়া শেষ, এখন আপনি টোটালে 100 মার্কসের আপনার 60টি সাবজেক্ট মিলে মডেল টেস্ট যেগুলো থাকবে সেই মডেল টেস্টগুলো আপনি দিতে পারেন। নিজে নিজে অবশ্যই মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দেওয়ার পরে আপনার কতটি প্রশ্ন ভুল হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরটা কি আপনাকে খাতা, আপনার নিজের ওএমআর নিজেকে কাটতে হবে। বিভিন্ন মডেল টেস্ট দেওয়ার জন্য ওএমআর শিট আপনি কোথা থেকে পাবেন? বিভিন্ন লাইব্রেরিতে আপনি ওএমআর শিট চাইলে পাবেন। ওএমআর শিট যদি বলেন যে লাইব্রেরিতে গিয়ে যদি আমাকে 100 মার্কসের একটা ওএমআর শিট দেন, তারা আপনাকে ওএমআর শিট দিবে। এই ওএমআর শিটগুলো আপনি 20 কপি, 30 কপি, 40 কপি, আপনি যতটা মডেল টেস্ট দিতে ইচ্ছুক ততটা মডেল টেস্ট আপনি মডেল টেস্টের ওএমআর শিট কপি করে রাখবেন। কপি করে আপনি প্রত্যেকদিন মডেল টেস্ট দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকদিন মডেল টেস্ট পরীক্ষা দেওয়া। এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা দিলে আপনি পরীক্ষাতে পাস করার সম্ভাবনা অনেকাংশে বেশি।
মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আপনি অবশ্যই চিন্তা করতে হবে, দেখতে হবে, উত্তরের সাথে মিলাতে হবে প্রশ্নটি কেন ভুল হয়েছে। যদি ভুল হয়ে থাকে সেটা আইনে গিয়ে দেখতে হবে আইনে কি আছে, কেন ভুল হয়েছে। আপনি সেটা নোট করে ওই ওএমআর শিটের যেখানে জায়গা ছোট করে আপনি একটু নোট করে রাখবেন, ছোট করে একটু নোট করে রাখবেন। ওই ওএমআর শিটে যে ওএমআর শিট যে মডেল টেস্টটি দিতে যাচ্ছেন ওই মডেল টেস্টের আপনি নাম্বার লিখবেন। নাম্বার লিখে আপনি কর্নারে বা যেখানে জায়গা আছে ওএমআর শিটের যেখানে জায়গা আছে সেখানে আপনি ভুলের কারণ, ভুল কি হয়েছে, কোনটা ভুল হয়েছে সেগুলো আপনাকে লিখে রাখতে হবে, যাতে 4 দিন পরে 5 দিন পরে আপনি যদি সেগুলো দেখতে যান তখন আপনি কোনটা ভুল করেছিলেন সেটা আগে যেন দেখতে পান। সেটা পরে দেখলে আপনার আর কোনো ভুল হবে না। 23 নাম্বারটা হচ্ছে সিভিল ল পড়লে আগে একসাথে সিভিল ল গুলো আগে পড়া। আপনি সিভিল ল পড়তেছেন, ধরেন দেওয়ানি পদ্ধতির আইনগুলো পড়তেছেন, ধরেন সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, দেওয়ানি কার্যবিধি, এই আইনগুলো পড়লে একসাথে পড়া। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়লেন, দেওয়ানি কার্যবিধি পড়লেন, তারপর হচ্ছে তামাদি আইন পড়লেন, এটা হচ্ছে মিলিয়ে পড়া, একসাথে পড়া। আপনি দেওয়ানি কার্যবিধি পড়লেন, বড় একটা আইন, তারপর সিআরপিসি পড়তে গেলেন, ফৌজদারি কার্যবিধি পড়তে গেলেন, দণ্ডবিধি পড়তে গেলেন, কোনো মিল নাই, কোনো মিল আপনি খুঁজে পাবেন না। যখন সিভিল ল পড়বেন আগে তখন আপনি সিভিল ল পড়বেন। যদি আপনি ফৌজদারি আইনগুলো যদি পড়তে চান, ক্রিমিনাল ল পড়তে চান, তখন ক্রিমিনাল ল গুলো একসাথে পড়বেন, একসাথে পড়তে হবে। তখন সেগুলো যদি আপনি একসাথে পড়েন তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক মিল খুঁজে পাবেন, তখন আপনি পড়াটা শুদ্ধ হবে। 24 নাম্বারটা হচ্ছে সিভিল ল পড়লে আগে একসাথে সিভিল ল গুলো পড়া, সাথে সাথে মামলা এবং সেই মামলার তামাদি মিলিয়ে পড়া। আপনি ধরেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় যেটা লেখা আছে দখল পুনরুদ্ধার, যেটা শুধুমাত্র দখল, টাইটেল নাই, শুধুমাত্র দখলটা বেদখল হয়ে গেল, বেদখল হলে আপনাকে 6 মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে। সেটা তামাদি আইনের কোথায় উল্লেখ আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার যে তামাদি সেটা কোথায় উল্লেখ আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনেও আছে, তামাদি আইনের কোথায় আছে সেটা আপনাকে দেখতে হবে। তামাদি আইনের কোন অনুচ্ছেদে লেখা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার তামাদি কত, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারার তামাদি কত, তামাদি আইনের কোথায় উল্লেখ আছে, কোন অনুচ্ছেদে উল্লেখ আছে, আপনাকে একসাথে মিলিয়ে পড়তে হবে। যদি মিলিয়ে পড়েন তাহলে আপনি পরীক্ষাতে খুবই সফল পাবেন। এখন আসতেছে 25 নাম্বার, প্রশ্ন ভালো করে বুঝে পড়ে তারপর দাগানো। প্রশ্ন ভালো করে বুঝে পড়ে তারপর দাগানো, হ্যাঁ বা না ভালো করে দেখা। প্রশ্নের মধ্যে হ্যাঁ দিছে নাকি না দিছে, প্রশ্নের মধ্যে পুরো লাইন লেখার পরে সর্বশেষে একটা না দিয়ে দিছে, বা মধ্যেখানে একটা না আছে নাকি নাই, কি আছে, প্রশ্নটা অবশ্যই ভালো মতো বুঝে পড়ে তারপর দাগাইতে পারবেন। হুট করে একটু করে পড়লেন, দাগাই ফেলছেন, দাগানোর পরে দেখতেছেন এখানে তো না একটা লেখা আছে, অথবা দাগায় চলে আসছেন পরীক্ষা দিয়ে, তারপর বাসায় এসে দেখতেছেন এখানে না একটা আছে, না এটা আপনি দেখেন নাই, আপনি দাগায় আসছেন ভুলটা, তাহলে গেল। 26 নম্বর, শতভাগ নিশ্চিত হয়ে দাগানো। 100% যখন আপনি নিশ্চিত হবেন তখন আপনি দাগাবেন, বৃত্ত ভরাট করবেন। শতভাগ নিশ্চিত হওয়ার পরে আপনি বৃত্ত ভরাট করবেন, দাগাবেন, না হয় দাগাবেন না। ধরুন আপনি 1 নম্বরটা পারতেছেন না, 2 নম্বর পড়বেন। 2 নম্বরটা পড়ার পরে যদি দাগাইতে পারেন, 2 নম্বরটা যদি দাগাতে পারেন, শুদ্ধ হয়, আপনি যদি পারেন, আপনি যদি নিশ্চিত হন, তখন আপনি 2 নম্বরে দাগাই ফেলবেন। আবার 2 নম্বরটা পরে আপনি 1 নম্বরে দাগাইতে গেলে হবে না, ভুলভাল না দাগানো, ভুলভাল অবশ্যই দাগাইতে পারবেন না। 27 নাম্বারটা হচ্ছে পরীক্ষা 10 দিন আগে পড়বো বা 15 দিন আগে পড়বো। এখন পরীক্ষা আরো 15 দিন আছে, 20 দিন আছে, 30 দিন আছে, 10 দিন আগে পড়বো আর কি। আজকে পড়লে তো কালকে ভুলে যাব, পরশু ভুলে যাব, 1 সপ্তাহ ভুলে যাব,
তাহলে আমি এমন চিন্তা করব যে 1 সপ্তাহ আগে থেকে পড়াশোনা শুরু করব। এই ধরনের চিন্তা করা এগুলো সবগুলো বাদ দিতে হবে। এই ধরনের চিন্তাগুলো অবশ্যই বাদ দিতে হবে। আপনি ওই সময় পাবেন না, আপনি সময় পাবেন না। আপনি যে সময়টা আছে এই সময়ের থেকে শুরু করতে পারলে ভালো হয়। এই সময় থেকে পড়লেও আপনার পড়া শেষ হবে না। বাংলাদেশ বার কাউন্সিল দিন দিন পরীক্ষার প্রশ্ন কঠিন করতেছে, তাই অবশ্যই আপনাদেরকে বাংলাদেশ বার কাউন্সিলে পড়া শুরু করে দিতে। পাশ করতে চাইলে, আইনজীবী হতে চাইলে অবশ্যই আজকে থেকেই বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা জন্য আপনাকে পড়াশোনা শুরু করে দিতে হবে। না হয় আপনি পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেকাংশে বেশি। 10 দিন আগে পড়বো, 15 দিন আগে পড়বো, এই ধরনের চিন্তা টোটালি বাদ দিতে হবে। 1 সপ্তাহ আগে পড়বো, টোটালি বাদ দিতে হবে। আপনি 1 সপ্তাহ পরে আপনি সময় নাও পেতে পারেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। যখন আপনি সময়টা একদম কম হয়ে যাবে তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে। বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নেই, বেশি টেনশন কোনোভাবে নেবেন। আপনার নিজ থেকে সন্তুষ্ট থাকতে হবে, নামাজ কালাম পড়তে হবে। বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম, যার যার ধর্ম পালন করতে হবে। স্রষ্টাকে ডাকতে হবে, ডাকলে ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষায় পাশ করতে পারবেন। তাহলে এখন এ হচ্ছে কথা, নিয়মিত পড়াশোনা করে যেতে হবে। নিয়মিত পড়াশোনা করলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে জানিয়ে দিতে পারেন, তাদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।